স্ট্রেঞ্জার পর্ব 20। গুডরিচদের বাড়ি থেকে আধ মাইল দূরে বাস করেন সবচেয়ে কাছের প্রতিবেশীরা। ওই অবসরপ্রাপ্ত নিঃসন্তান দম্পতির নাম ডেসমন্ড ও রোন্ডা ম্যালয়। রন, রব আর টিনাকে অন্তর থেকে ভালোবাসেন তারা। জোসেফ আর এলিসা জরুরি কাজে শহরে গেলে খুশি মনে বাচ্চাদের দেখভালের দায়িত্ব নেন। আজও তেমনই একটা দিন, কারণ জোসেফের জিপে চেপে রানাকে নিয়ে গুরুত্বপূর্ণ কাজে চলছে গুডরিচ দম্পতি। পাহাড়ি জঙ্গলে পথে বিগড়ে যেতে পারে বলে এলিসার শহরে মাজদা গাড়িটা নেওয়া হয়নি। তবে জোসেফের প্রাচীন জিপের যে করুণ হাল, আদৌ ওরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তা অনিশ্চিত। এবড়ো খেবড়ো জমিতে ঝাঁকি খেতে খেতে পূবে চলছে জিপ গাড়ি। ওদিকেই বিখ্যাত রেড রিভার, পেছনের সিটে রানা। ধুলো ভরা পথে যেতে যেতে ভক্তির সঙ্গে বড়মা এপি পাম্বোর বিষয়ে কথা বলছে এলিসা। ছোটবেলায় ওর আত্মীয় স্বজনরা গভীর রাতে গহীন অরণ্যে ওকে নিয়ে গিয়েছিল ভুডুর অদ্ভুত এক অনুষ্ঠানে। আজও স্পষ্ট মনে আছে, কারণ ওর বয়স ছিল তখন 11। ওই জাদুটোনার আচার অনুষ্ঠানে অংশ নিয়েছিল শতখানেক নারী পুরুষ। তাদের আত্মা পরিষ্কারের দায়িত্বে ছিলেন জ্ঞানী এক বয়স্কা মহিলা। তাকে সবাই বলতো বড় মা। অনুষ্ঠানের এক পর্যায়ে এলিসার কাঁধে হাত রেখে তিনি বলেন, সবাই শোনো, কারো দিকে একবার তাকালেই এই মেয়েটা জেনে যাবে সেই মানুষটা কেমন। জোসেফ তো বলছিল আমরা এক ডাইনির সঙ্গে দেখা করতে চলেছি, বলল রানা। ঠাট্টা করছে? কড়া চোখে স্বামীকে দেখল এলিসা। তাই না জো? তাই তো মনে হয়। সামনে চোখ রেখে বিড়বিড় করলো জোসেফ। উকিল ছিলাম আমি তো, সত্য মিথ্যা কত কথাই বলি। বড় মা এপি পাম্বো ডাইনি নন, রানাকে বলল এলিসা। ভুডুর নিয়ম অনুযায়ী তার পদবি মাম্বো, মানে যাজিকা। অন্য সব ধর্মের পুরোহিত বা যাজকদের মতোই। তার মানে উনি ছাগল বলি দিয়ে তার রক্ত উৎসর্গ করেন কালো জগতের ভয়ঙ্কর সব পিশাচদের কাছে, জানতে চাইল রানা। মুচকে হাসলো এলিসা। কি যে বলো রানা, সিনেমা আর গাঁজাখুরি বই যা খুশি দেখিয়ে বা লিখে সাধারণ মানুষের মাথা খেয়ে নিয়েছে। শয়তান লোক ওসব। তবে আফ্রিকা থেকেই এসেছে ভুডু, ছড়িয়ে গেছে গোটা ক্যারিবিয়ান এলাকার কৃষ্ণাঙ্গ জনবসতিতে। কুসংস্কারাচ্ছন্ন শ্বেতাঙ্গরা ওটাকে খুব ভয় পেত, ভাবত ওটার জোরে একদিন তাদেরকে গদি থেকে নামিয়ে নিজেরা ক্ষমতা কেড়ে নিবে কালোরা। আর সেজন্যই ভুডুর দেবতা আর আত্মা নিয়ে যারা কাজ করেন তাদের নাম দিয়েছে ওরা উইচ ডক্টর, জাদুকর বা ডাইনি। অথচ খ্রিস্ট ধর্মের সঙ্গে অনেক মিল ভুডু। খ্রিস্ট ধর্মের কুমারী মেয়ে মা যেমন আছেন, তেমনি ভুডুতে রয়েছেন আইডা ওয়েডো। তারপর আছে দোরপ্রহরী লেগবা, যে কিনা একেবারেই সেন্ট পিটারের ডুপ্লিকেট। এছাড়া ভুডুতে রয়েছে ওশন, উনি ভালোবাসার দেবী আর সৃষ্টির কর্ত্রী। পৃথিবীর সব অরণ্যের দায়িত্ব আছেন লোক। আসলে ভুডু কোনো কালো জাদু বা শয়তানের পুজো নয়। যারা ভুডু করে তারা কিন্তু বসে বসে ছোট সব পুতুলের পিছনে পিন ফুটিয়ে মানুষের ক্ষতি করে বেড়ায় না। খ্রিস্টানদের মতোই তারাও বিশ্বাস করে আমরা মারা গেলেই প্রবেশ করি অন্য এক জগতে, আর তখন আমাদের সঙ্গে আবারও দেখা হয় প্রিয় সব মৃত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীর। অনেকটা হিন্দু বা বৌদ্ধ ধর্মের মতোই ভুডুতেও বিশ্বাস করা হয় আবারও জন্ম নেবে মানুষ। তুমি যদি এই জীবনে ভালো কাজ করো, ক্ষতি হবে না তোমার, সেক্ষেত্রে আবারও নতুন করে ফিরে পাবে জীবন। কিন্তু এই জীবনে মন্দ কাজ করলে পরের জন্মে হবে ডিয়াব, যে কিনা আসলে ভয়ঙ্কর পিশাচ, শুধু আনন্দের জন্য নিরীহ মানুষকে কষ্ট দেশে। আমাদের চারপাশে আজকাল বহু ডিয়াব ঘুরে বেড়ায়, মন্তব্য করলো জোসেফ গুডরিচ। এলিসার কথা অনুযায়ী পাপে ভরা এই অন্ধ আধুনিক সভ্যতা থেকে বহু দূরের জঙ্গলে নির্জন আস্তানা গড়ে নিয়েছেন বড়মা এবি পাম্বো। বন লতা পাতা ছাড়া কিছুই খান না। বনদেবতা লোকর নির্দেশ অনুযায়ী নানান ওষুধ তৈরি করে অসুস্থ ভুড়ো চর্চাকারীদেরকে সুস্থ করে তোলেন তিনি।
প্রধান যাজিকা হিসেবে তাকে সর্বক্ষণ পাহারা দেয় সশস্ত্র একদল ভক্ত অনুসারী। ওই দুর্গম জঙ্গলে তাদেরকে এড়িয়ে বড়মা ইবি পাম্বোর দ্বারে কাছে যাওয়ার উপায় নেই কারো। তবে উনি চাইলে তার আস্তানায় যেতে পারে যে কেউ। উনি কি আমাদের সঙ্গে দেখা করবেন? জানতে চাইল রানা। ভাবছে লাভ হবে অত দূরে গিয়ে। তবে শেলিলং ল্যান্সের খুনের ব্যাপারে হয়তো জরুরি তথ্য দিতে পারবেন এবি পাম্বো। ওখানে যাওয়াই উচিত। আশা করি উনি সাহায্য করবেন, বলল এলিসা। আরো 1 ঘন্টা কাঁচা আঁকাবাঁকা পথে চলল ওরা। একদম চুপ হয়ে গেল এলিসা। বারবার দেখছে নানা দিকের পাহাড়, চূড়া ও সব বড় বড় সব গাছ। পথ ঠিক মনে আছে তো? সন্দেহ নিয়ে জানতে চাইল জোসেফ। বহুদূর তো চলে এলাম। আমার উপর ভরসা রাখো, বলল এলিসা। আরো আধ ঘন্টা পর নিচু গলায় বলল, ঠিক আছে, এবার পথ থেকে নেমে পড়ো। সরু রাস্তা থেকে রুক্ষ এবড়ো খেবড়ো ট্র্যাকে নামলো জোসেফ। রানা বুঝে গেল কেন মাজদা গাড়ির বদলে জিপ এনেছে এলিসা ও জোসেফ। ট্রাকের ওখানে এখানে গভীর খাদ। একটু পরপর চাকার নিচে পড়ছে 3 নম্বর ফুটবলের সমান পাথরের বোল্ডার। কোটার ভেতর ঝালমুড়ির মতো ঝাঁকুনি খেতে খেলতে চলেছে ওরা। করুণ আর্তনাদ ছাড়ছে সাসপেনশন। ধূপধাপ শব্দে গাড়ির নিচে আপত্তি জানাচ্ছে মুঠোস্মান পাথর খণ্ডগুলো। শেষ পর্যন্ত খসে যাবে না তো তোমার গাড়ির তলি? সন্দেহ নিয়ে স্বামীর কাছে জানতে চাইল এলিসা। হেঁটে বাড়ি ফিরতে হলে কিন্তু পা ক্ষয়ে গিয়ে 3 ফুটি বামন হয়ে যাব। তখনও তোমার চেয়ে 2 ফুট লম্বা থাকবো, হাসলো জোসেফ। তবে ভয় পেও না, এই গাড়ির কিছুই হবে না। এলিসা নাকি আগেই বহু কিছু বুঝতে পারে, আনমনে ভাবলো রানা। তাহলে গাড়ি রেখে হেঁটে বাড়ি ফেরার কথা বলছে কেন? পরক্ষণে মনে মনে নিজেকে ভ্রুকুটি করলো। আহ, তুই কবে এত বড় অকৃতজ্ঞ হলি রে? এরা ঝুঁকি নিচ্ছে তোর জন্যে, তোকে সাহায্য করছে বলে ধরা পড়লে জেল হতে পারে এদের। তখনই স্থির করলো রানা, এলিসা আর জোসেফের ভালোর জন্যে যত দ্রুতই সম্ভব ওর উচিত বিদায় নেওয়া। ধীরে ধীরে আরো বুনো হয়ে উঠল ট্র্যাক। চারপাশে ঘন জঙ্গল। দক্ষতার সঙ্গে গাছপালা এড়িয়ে এগোচ্ছে জোসেফ। জায়গায় জায়গায় রুক্ষ মাটি ভেদ করে নাক তুলেছে মহিরুহের মোটা মোটা শেকড়। আরো সংকীর্ণ হলো সামনের পথ। দুদিক থেকে চেপে এলো জঙ্গল। প্রকাণ্ড গাছ থেকে ঝুলছে হাজারো লতা ও স্প্যানিশ মস। কিছু গাছ এত বিকৃত যেন অশুভ কোনো আত্মা। মাথার উপর ঘন পাতার সবুজ ছাউনি ভেদ করে মাটিতে পড়ে নানা নকশা তৈরি করেছে সোনালি রোদ। এখন প্রথম বিকেল, অথচ গহীন অরণ্যে নেমেছে ভোর বা সন্ধ্যার ধূসর আবছায়া। কিছুক্ষণ পর বলল এলিসা, প্রায় পৌঁছে গেছি। খানিক বাদে সত্যি হলো ওর ভবিষ্যৎবাণী। মন্থর গতি জিপটা থামিয়ে বিড়বিড় করলো জোসেফ জাসালা। এরই ভিতর তাদেরকে লক্ষ্য করেছে রানা। হঠাৎ বেরিয়ে এসেছে পাশের ঝোপ থেকে। সংখ্যায় 4 জন। গায়ের রং কুচকুচে কালো। এবার জঙ্গলের অন্য পাশ থেকে এলো আরো 4 জন। দলে তারা এখন 8 জন। ঘিরে ফেললো জিপটাকে। আমাকে কথা বলতে দিবে, নিজেরা কিছু বলবে না, সতর্ক করলো এলিসা। কুচকুচে কালো লোকগুলো দীর্ঘদেহী হলেও হালকা পাতলা। চোখগুলো যেন ধিকি ধিকি অঙ্গার। এবি পাম্বোর দেহরক্ষী। তাদেরকে এড়িয়ে উপায় নেই বড়মার কাছে যাওয়ার। ভুডুর জব্বার বদলে পরনে ভেস্ট ও প্যান্ট। গলায় নেই করটির মালা। চুনের মতো সাদা করেনি মুখ। ভয় দেখাবার কোনো ভঙ্গিও করছে না। তবে বুঝিয়ে দিচ্ছে আর 1 পাও এগোতে দেবে না কাউকে। 4 জনের হাতে 12 গজের বন্দুক। অন্য 4 জনের হাতে হান্টিং রাইফেল। যেভাবে অস্ত্র ধরেছে রানার মনে হলো এরা অপেশাদার মালয়েশিয়া যোদ্ধা। বুঝতে দেরি হলো না ওর। ওদের উচিত হয়নি নিরস্ত্র অবস্থায় এখানে হাজির হওয়া। জিপ ঘিরে ফেলেছে লোকগুলো। হাতের অস্ত্রের নখ এখনো মাটির দিকে তাক করা। তবে প্রয়োজনে দেরি না করে গুলি করতে পারবে। ড্রাইভারের জানালায় এসে দাঁড়ালো দলনেতা। হাতের ইশারায় দেখিয়ে দিল এখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হবে। পথ হারিয়েছ?
বলল লোকটা। কণ্ঠস্বর বজ্র বিদ্যুতের মতো গুড়গুড় করছে, জলজল করছে দু চোখ। গাছের গুড়ির মতো ব্যায়াম পুষ্ট দুহাতে বোল্ট অ্যাকশন রেমিংটন রাইফেল। সতর্ক দৃষ্টিতে জিপের ভেতর চোখ বোলালো লোকটা। সিটে ঝুঁকে ড্রাইভারের জানালা দিয়ে তাকালো এলিসা। নরম সুরে বলল, আমার বড় মা এপি পাম্বোর সঙ্গে দেখা করতে এসেছি। মিষ্টি হাসলো। আসলে এসেছি আমাদের এই বন্ধুর জন্য, ওর সাহায্য দরকার। রানাকে দেখিয়ে দিল এলিসা। জিপের ধুলো ভরা কাজ ভেদ করে সন্দেহ ভরা 16টা চোখ দেখছে রানাকে। কি ভাবছে কে জানে। 1 মিনিট পর বলল দলনেতা, সাহায্য লাগলে ওর নিজের লোকদের কাছে যাক। তোমরা ভুল জায়গায় এসেছো। গাড়ির পাশাটা ঘুরিয়ে ফিরতি পথ ধরো প্লিজ, বলল এলিসা। সাহায্য পেতে বহু দূর থেকে এসেছি আমরা। কড়া চোখে রানাকে দেখলো দলনেতা। বড়মার কাছ থেকে কি ধরনের সাহায্য চায় এই লোক? মস্ত বড় বিপদে পড়েছে, মাথা নাড়ালো দলনেতা। আমরা কোনো বিপদে জড়াতে চাই না, বলল জোসেফ। এমবি পাম্বোর সঙ্গে দেখা করব বলে এসেছি, দেখা না করে ফিরবো না। আগের চেয়ে জোরে মাথা নাড়লো দলনেতা। বড়মা কারো সঙ্গে দেখা করবেন না, বিশেষ করে তোমাদের মতো অপরিচিতদের সঙ্গে একেবারেই নয়। আমি বড়মার অপরিচিত নই, একটু জোর দিয়ে বলল এলিসা। আগেও দেখা হয়েছে আমাদের। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন আমার আত্মা পরিষ্কার। তখন একদম ছোট ছিলাম। শুনেছি কাউকে দেখলে কখনো তাকে ভোলেন না বড়মা। ডান ভুরু কপালে তুলল দলনেতা। এলিসার কথায় তাকে সন্তুষ্ট মনে হলো না রানার। গভীর সন্দেহ নিয়ে ওদেরকে দেখছে দেহরক্ষীরা। দলনেতা বলল, বড়মা আজকাল কারোর সঙ্গে দেখা করেন না, অনেক বয়স হয়েছে তার। কথা চালাচালি করে লাভ হবে না, বুঝে গেছে রানা। সাবধানে দরজা খুলে নেমে পড়লো মাটিতে। সঙ্গে সঙ্গে ওর বুকে তাক করা হলো কয়েকটা বন্দুক ও রাইফেল। গুলি করো না, আমি নিরস্ত্র। কাঁধের কাছে হাত তুলল রানা, বোঝাতে চাইছে ঝামেলা করতে আসেনি। দলনেতার উদ্দেশ্যে বলল, মন দিয়ে শোনো আমার কথা। আমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে মস্ত বড় বিপদে নিজেরাই জড়িয়ে গেছে এই দুজন। সত্যিকারের ভালো মানুষেরা। এরা সাহায্য না করলে এতক্ষণে খুন হয়ে যেতাম। বড়মার কাছে মাত্র একটা প্রশ্ন করব বলে এত দূর থেকে এসেছি। একবার দেখা হওয়ার পর উনি এই প্রশ্নের জবাব দেন বা না দেন, দেরি না করে ফিরে যাব। কি জানতে চাও বড়মার কাছে? জানতে চাই লিচ বাউয়ারের ব্যাপারে, বলল রানা। চিঠি মাচায় গত 2 দিন আগে সে খুন হয়েছে। একই সঙ্গে জেনে নেব কে ছিল শেলি লংল্যান্স আর কেন খুন হয়েছিল সে। আমাকে বলা হয়েছে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষ বড়মা এরি পাম্বো। তিনি প্রশ্নের জবাব দিতে না পারলে আর কোথায় উত্তর পাবো না। কয়েক মুহূর্ত কড়া চোখে রানাকে দেখলো দলনেতা। দাঁত দিয়ে কামড়ে ধরেছে নিচের ঠোঁট। সামান্য নরম হলো চোখের দৃষ্টি। সে হাতের ইশারা দিতে রানার বুক থেকে অস্ত্রের নল সরালো দেহরক্ষীরা। ঠিক আছে, তোমরা এখানে অপেক্ষা করো, বলল দলনেতা। আমরা দেখছি। এক মুহূর্ত পর তাকে অনুসরণ করে গভীর জঙ্গলে হারিয়ে গেল সশস্ত্র লোকগুলো। জিপের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো রানা। দুদিকে দরজা খুলে নামলো জোসেফ আর এলিসা। এরা খুব সতর্ক, তাই না? বলল জোসেফ। বদ্ধ গরমে ঘেমে গেছে সারা মুখ। রানাকে দেখলো সে। তোমার সাহস আছে রানা, যেভাবে নেমে পড়লে। আমি তো ভেবেছি গুলি করে দেবে। ওরা সতর্ক, সেজন্য ওদেরকে দোষ দিচ্ছি না, বলল এলিসা। সময় তো খুব খারাপ। আগেও অনেকে আমার দিকে অস্ত্র তাক করেছে, বলল রানা। তবে গুলি করতো না এরা। আগে বলেছে ঝামেলা চাই না,
অস্ত্র রেখেছে ভয় দেখাবার জন্য, হয়তো ভেতরে গুলিই নেই। ধরে নিলাম তোমার কথাই ঠিক, বলল জোসেফ। তো এবার কি করব আমরা? সময় লাগবে ওদের ফিরতে, বলল রানা। তোমরা বরং বাড়ি ফিরে যাও, বাচ্চারা অপেক্ষা করছে। রেখে যাব তোমাকে জঙ্গলে? মাথা নাড়ল জোসেফ। এত বড় পশু নয়, এরই মধ্যে অনেক উপকার করেছ, বলল রানা। বাদ দাও তো রানা, বলল এলিসা। আমরা অপেক্ষা করব। তাছাড়া এটাই হয়তো বড়মার সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ। তার সঙ্গে কথা না বলে কোথাও যাব না, যদি সুযোগ দেয় আর কি। সন্দেহ নিয়ে বলল জোসেফ। পরিবেশ তো খুব সুবিধার লাগছে না। তিল তিল করে পেরোলো 8 ঘন্টা, তারপর আরো 30 মিনিট। হাল ছেড়ে স্ত্রীর দিকে তাকালো জোসেফ। তবে ও কিছু বলার আগেই জঙ্গলের ভেতর থেকে এলো শুকনো ডাল ভাঙার মতো আওয়াজ। চরকির মতো ঘুরে ওদিকে তাকালো ওরা। আবারও জিভ ঘিরে ফেলল 8 দেহরক্ষী। আগের মতোই গম্ভীর, জলজল করছে চোখ। এগিয়ে এলো তাদের দলনেতা। তার চোখে চেয়ে ভাবল রানা, জোসেফের কথাই ঠিক। খারাপ সংবাদ দেবে এরা, বলে দেবে বড়মা মানা করে দিয়েছেন, ফিরে যাও তোমরা। অবশ্য রানা কিছু বলার আগেই মুখ খুলল দলনেতা। বড়মা তোমাদের সঙ্গে দেখা করবেন, এসো। আমাদের আজকের গল্প এখানেই শেষ।